সত্যকে স্বীকার করে রাজা রামমোহন তাহার দেশবাসীর নিকটে তখন যে নিন্দা ও অসম্মান পেয়েছিলেন, সেই নিন্দা ও অপমানে তার মহত্ব বিশেষভাবে প্রকাশ করেছে। তিনি যে নিন্দা লাভ করেছিলেন, সেই নিন্দাই তার গৌরবের মুকুট, বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আপনাদের বলবো বাংলার তথা ভারতের নবজাগরণের অন্যতম প্রাণপুরুষ রাজা রামমোহন রায়ের ব্যক্তিগত জীবনের কিছু অজানা কাহিনী। 22শে মে 1774 ভারতবর্ষের হুগলি জেলার অন্তর্গত খানাকুলের কৃষ্ণনগরের কাছে রাধানগর গ্রামে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন। পিতা রামকান্ত রায়, মাতা তারিণী দেবী। রাজা রামমোহনের পূর্বপুরুষ রাজ সরকারের কাজ করে রায়নারায়ণ উপাধি লাভ করেছিলেন, তবে তাদের কৌলিক উপাধি ছিল বন্দ্যোপাধ্যায়। পিতা রামকান্ত ও মাতা তারিণী দেবী দুজনেই ছিলেন ধর্মপ্রাণ মানুষ। রামকান্ত রায় শেষ জীবনে বৈষ্ণব হন এবং হরিনাম করেই জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করেছিলেন। অন্যদিকে তারিণী দেবী তো কোর্টে রামমোহনের বিরুদ্ধে মামলাই করে বসেন। বিচারের সময় সগর্বে উচ্চারণ করেছিলেন, ধর্মত্যাগী পুত্রের মস্তক যদি এখানে ছিন্ন করা হয় তাহলে আমি পুণ্য কাজ বলে মনে করব। ছেলে বিধর্মী, তাই পৈতৃক সম্পত্তির অধিকারী যেন সে না হয়, এই জন্য তিনি মামলা করেন। রামমোহন রায় প্রথমে মায়ের বিরুদ্ধে মামলা লড়তে চাননি। পরে তিনি ভাবেন এতে আন্দোলন সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণার সৃষ্টি হবে, এজন্যে তিনি মামলায় লড়েন এবং জয়ী হন। মামলায় জয়ী হওয়ার পর তিনি তার প্রাপ্ত সম্পত্তি মাকে ফেরত দিয়ে দেন, কারণ তার যুদ্ধ তো মায়ের মামলার বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে। রামমোহন রায় ছিলেন বলিষ্ঠ পুরুষ, শরীরের দৈর্ঘ্য ছিল 6 ফুট, মাথা ছিল অস্বাভাবিক বড়, এই জন্যে বিলেতের বিশেষজ্ঞগণ তাকে অসাধারণ পুরুষ বলে সম্বোধন করত। রাজা রামমোহন রায় প্রতিদিন 12 সের দুধ পান করতেন। শোনা যায় একবারে একটি আস্ত পাঁঠার মাংস খেতে পারতেন তিনি। কলকাতায় তিনি যখন ধর্মমত প্রচার শুরু করলেন, তখন কিছু কিছু মানুষ তাকে একাধিকবার হত্যার পরিকল্পনা করে। এই কথা শুনে রামমোহন রায় বললেন, আমাকে মারবে? কলকাতার লোক আমাকে মারবে? তারা কি খায়? এই কথার মধ্য দিয়ে স্পষ্ট হয় রাজা রামমোহন রায় নিজের শক্তির প্রতি যথেষ্ট আস্থা রাখতেন। রামমোহন শরীরের বিষয়ে বেশ যত্নবান ছিলেন। তিনি শরীরকে ভগবানের মন্দির বলে মনে করতেন। সেই কালের অন্য মানুষদের মতো তারও ছিল বাবরি চুল। রাজা রামমোহন রায় যেমন খেতে ভালোবাসতেন, তেমনি পড়তে পারতেন। শোনা যায় রামায়ণের মতন মহাগ্রন্থ তিনি এক বসাতে শেষ করে ফেলতেন। রাজা রামমোহন রায় মোট 10টি ভাষায় সুপণ্ডিত ছিলেন। সংস্কৃত, পার্সি, আরবি, উর্দু, বাংলা, ইংরেজি, ফরাসি, ল্যাটিন, গ্রিক, হিব্রু এই সকল ভাষার প্রাচীন এবং আধুনিক সাহিত্যের সঙ্গেও রাজা রামমোহন রায় পরিচিত ছিলেন ভীষণভাবে। তৎকালীন সামাজিক প্রথা অনুসারে বাবার নির্দেশে রাজা রামমোহনকে 9 বছর বয়সের মধ্যেই 3 বার বিয়ে করতে বাধ্য হতে হয়। প্রথম স্ত্রী কিছুদিনের মধ্যেই মারা যান। নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকেই পরবর্তী জীবনে তিনি বহুবিবাহ প্রথার তীব্র নিন্দা করেছেন এবং বিরোধিতাও করেছেন। এমনকি তিনি তার পুত্রদের শর্ত আরোপ করেন যে স্ত্রী বেঁচে থাকতে যদি কেউ দ্বিতীয় বিয়ে করে তাহলে সে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে, কারণ পুরুষের একাধিক বিয়েকে স্ত্রীলোকেদের জন্য হীন এবং অসম্মান হিসেবে তিনি দেখতেন। রাজা রামমোহনের 14 বছর পর্যন্ত বাড়িতেই পড়াশোনা চলে। গ্রাম্য পাঠশালায় বাংলা শিক্ষার সঙ্গে সঙ্গে তিনি এক মৌলভীর কাছ থেকে পার্সি ভাষা শিখতে আরম্ভ করেন। সেই সময়ে পার্সি ভাষা রাজদরবারের ভাষা ছিল, তাই ধনী বংশের ছেলেরা পার্সি ভাষার শিক্ষা লাভ করত। পার্সি ভাষার সাথে সাথে তিনি আরবি ভাষাও শিখে ফেলেন। তিনি আরবি ভাষায় অ্যারিস্টটল ও ইউক্লিড পড়েন। এত কম বয়সেই তিনি কোরআন শরীফ অধ্যয়ন করেছিলেন। এছাড়া পারস্যের সুফিবাদী বইপত্রও অধ্যয়ন করেছেন। বলা হয় সুফিবাদ পাঠ করার ফলেই তার মনে ধর্মবিশ্বাস শিথিল হয়। এছাড়া তার প্রিয় কবিরা ছিলেন মাওলানা রুমি, সামিজ তাবরিজ প্রমুখ। তিনি প্রতিদিন স্নান করার সময় কবিতা আবৃত্তি করতেন। মাত্র 14 বছর বয়সে নন্দকুমার বিদ্যালঙ্কার নামে একজন সংস্কৃত অধ্যাপকের সাথে রাজা রামমোহনের পরিচয় হয়। পরবর্তীকালে তার সংস্পর্শে রাজা রামমোহন সংস্কৃত শাস্ত্রের যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেন এবং তান্ত্রিক মতেও আকৃষ্ট হন।
1803 সালে পিতা রামকান্ত রায়ের মৃত্যু হলে পিতার মৃত্যুর পর রামমোহন রায় মুর্শিদাবাদে অবস্থান করেন এবং তার প্রথম গ্রন্থ তুহুফাতুল মুওয়াহিদিন পারস্য ভাষায় প্রকাশ করেন। তুহুফাতুল মুওয়াহিদিনের অর্থ একেশ্বরবাদীদের প্রতি উপহার। বইটির ভূমিকা লেখেন আরবি ভাষায়। রামমোহন রায় প্রথম জীবনে নিজেদের বিষয় সম্পত্তি দেখাশোনা করতেন। পরে কলকাতায় কোম্পানি কাগজের ব্যবসা, সিভিলিয়ানদের টাকা কর দেওয়া সহ বিভিন্ন ব্যবসা করতেন। রামমোহন রায় 9 বছর চাকরি করেন। তার মধ্যে 1 বছর 9 মাস কাজ করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে। বাকি কয়েক বছর তিনি ডিগবি সাহেবের খান মুন্সির কাজ করেন। এজন্য লোকে তাকে ডিগবির দেয়ান বলতো। একবার এক ইংরেজ কালেক্টরের সামনে দিয়ে রাজা রামমোহন পালকিতে চড়ে যাচ্ছিলেন। এতে কালেক্টর স্যার ফ্রেডরিক ক্ষেপে গেলেন, কারণ ইংরেজ সাহেব দাঁড়িয়ে আছেন আর একজন দেশি কিনা পালকিতে চড়ে যাচ্ছে। তিনি চিৎকার করে রামমোহনকে পালকি থেকে নামতে বললেন, কিন্তু রাজা রামমোহনও ছাড়বার পাত্র ছিলেন না। তিনি ইংরেজ সাহেবকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কালেক্টর যখন বুঝতে চাইলেন না, তখন রাজা রামমোহন পালকিতে চড়েই দ্রুত সেই স্থান থেকে চলে গেলেন। রাজা রামমোহন রায়ের নাম শুনলেই প্রথমত 2টি ঐতিহাসিক ঘটনা আমাদের মনের পর্দায় ভেসে ওঠে। সেগুলি হলো ব্রাহ্মধর্মের প্রবর্তন এবং অন্যটি সতীদাহ প্রথা রদ। একটি ধর্ম সংস্কার, অন্যটি সমাজ সংস্কার। সাধারণ জনমানসে সতীদাহ প্রথা রদ করার ব্যাপারটাই বেশি গুরুত্ব পায়, আর ধর্ম সংস্কার গুরুত্ব পায় নির্দিষ্ট ধার্মিক মহলে, প্রধানত ব্রাহ্ম ধর্মাবলম্বীদের কাছে। রাজা রামমোহন রায় বহু দেববাদের ডালপালা ছেটে দেববাদকে প্রতিষ্ঠা করেছিলেন। তার ধর্ম সংস্কার মানে ধর্মের অজস্র জটিলতায় আর একটি জটিল সূত্রের সংযোজন নয়। আমাদের ধর্মীয় জীবনকে জটিলতা মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। 1830 সালের নভেম্বর অ্যালবিয়ন নামের একটি জাহাজে চললেন রাজা রামমোহন রায়, সঙ্গী, চাকর, রাঁধুনি, দত্তকপুত্র রাজারাম এবং একটি গাভী। দীর্ঘ সমুদ্রযাত্রায় একটি ঘটনা ঘটেছিল। তার জাহাজ যখন তৎকালীন কেপটাউন বা উত্তর মাসা অন্তরীপের কাছে, রামমোহন রায় একটি দুর্ঘটনায় পড়েন। তাতে তার পা ভেঙে যায়। অসুস্থ থাকাকালীন তিনি দেখতে পান যে জাহাজের কাছেই রয়েছে 2টি জাহাজ, যে দুটির মাথায় উঠছে ফরাসি বিপ্লব পরবর্তী স্বাধীন ফ্রান্সের পতাকা। ব্যথা ভুলে নাকি লাফিয়ে উঠেছিলেন রাজা রামমোহন। হাত মুঠো করে ওই 2টি জাহাজের উদ্দেশ্যে চিৎকার করে বলেছিলেন, গ্লোরি 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 টু ফ্রান্স। ফরাসি বিপ্লবের ঘটনা নিয়ে নাকি এতটাই উদ্বেল ছিলেন রাজা রামমোহন রায়। ইংল্যান্ড যাওয়ার সময় জাহাজের ঘটনা আগেই বলা হলো। গোড়া থেকেই ফরাসি বিপ্লবের প্রতি সেখানে ওঠে স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব এবং সাম্যের বার্তার প্রতি অশেষ শ্রদ্ধা ছিল রাজা রামমোহন রায়ের। রাজা রামমোহন রায়কে নিয়ে সৌমেন্দ্র ঠাকুরের লেখা বই থেকে জানা যায় 1818 সালেই রামমোহনের লেখার বেশ কিছু অংশ ফ্রান্সে পাঠিয়েছিল সেই সময়ের একটি ইংরেজি পত্রিকার এডিটর। ইংল্যান্ড সফরের মাঝেই 1832 সালে প্যারিস গিয়েছিলেন তিনি। তারপরে আবার ফিরে আসেন ইংল্যান্ডে। লন্ডন সফরের প্রথম থেকেই ভীষণ ব্যস্ত ছিলেন রাজা রামমোহন রায়। ইংরেজ অভিজাতদের সঙ্গে দেখা করা অন্যতম কাজ তার। তৎকালীন ইংল্যান্ডের রাজার ভাই ডিউক অফ কাম্বারল্যান্ড রামমোহনকে হাউস অফ লর্ডসে উপস্থিত করান। লন্ডনে থাকাকালীন দাসপ্রথা রদের অন্যতম নায়ক লর্ড ব্রাউংহামের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল রাজা রামমোহন রায়ের। 1831-এর 6ই জুলাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টরেরা রামমোহনের সম্মানে ডিনার পার্টি দিয়েছিলেন। রাজা রামমোহন রায়কে নিয়ে সৌমেন্দ্রনাথ ঠাকুরের লেখা বই থেকে জানা যায় ইংল্যান্ডের রাজার তরফেও আমন্ত্রণ পেয়েছিলেন রামমোহন রায়। লন্ডন ব্রিজ উদ্বোধন হওয়ার উপলক্ষে রাজার তরফে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। নানা বিষয়ে পড়াশোনা, আলোচনা, বক্তৃতা এই নিয়েও সময়টা ভীষণ ব্যস্ততাতেই কেটেছে রাজা রামমোহনের। সেই ব্যস্ততা এবং অতিরিক্ত পরিশ্রম বড়সড় প্রভাব ফেলেছিল রাজা রামমোহনের স্বাস্থ্যে। একদিকে স্বাস্থ্য, অন্যদিকে আর্থিক টানাটানি। দুয়ের সম্মিলিত কারণে বন্ধুদের পরামর্শে লন্ডন ছেড়ে চলে গেলেন ব্রিস্টলে। সেটা 1833 সালের সেপ্টেম্বরের একেবারে প্রথম দিক। সেখানে গিয়ে তিনি উঠেছিলেন এক বন্ধুর পরিচিত মিস ক্যাসেলের বাড়িতে। বন্ধুদের সান্নিধ্যে সময়টা শুরুতে ভালো কাটলেও সেই বছরেরই 19 সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লেন রাজা রামমোহন। প্রবল জ্বর এবং মাথা ব্যথায় কাহিল হয়ে পড়েছিলেন তিনি। সেই অসুস্থতার সময় তার পাশে তাকে শুশ্রূষা করেছিলেন ডেভিড হেয়ারের এক বোন।
একাধিক চিকিৎসকও তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন, কিন্তু সব চেষ্টা বিফল করে দেন রাজা রামমোহন রায়। 1833 সালের 27 সেপ্টেম্বর ব্রিস্টলের ওই বাড়িতে চিরঘুমে চলে যান প্রভাত প্রতিমেয় সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। সৌমেন্দ্রনাথ ঠাকুরের লেখা তার জীবনী থেকে জানা যায়, শেষ সময়ে তার চিকিৎসা করেছিলেন ডক্টর এস্টিলাইন। তার লেখায় ফুটে উঠেছিল শেষ সময়ের মুহূর্তটা। রাজা রামমোহনের সঙ্গে তার দেখা, আলোচনা, চিকিৎসা সবের বিবরণ দিয়ে একটি ডায়েরি লিখেছিলেন সেই ডক্টর। সেখানেই 27 সেপ্টেম্বরের তারিখ ডক্টর এলস্টন লিখছেন, সেটা পূর্ণিমার রাত ছিল। একদিকে জানলা দিয়ে দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ। আমি, মিস হেয়ার এবং মিস কিডেল সেদিকে দেখছিলাম। কি শান্ত পরিবেশ, আর ঘরের মধ্যে মৃত্যুশয্যায় রয়েছে এক অসাধারণ পুরুষ। আমি কোনোদিন ওই সময়টা ভুলব না। শেষ নিঃশ্বাসের ত্যাগের সময় রাজা রামমোহন রায়ের ঠোঁট ফাঁক করে নাকি একটি শব্দ উচ্চারিত হয়েছিল, ওম। রাজা রামমোহন রায়ের মৃত্যুর প্রায় 10 বছর পরে ইংল্যান্ডে যান তার বন্ধু দ্বারকানাথ ঠাকুর। তার উদ্যোগে স্টেপলটন গ্রুপ থেকে কফিন বের করা হয়। ব্রিস্টলের কাছেই আর্নো ভ্যালিতে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে পুনরায় সমাধিস্থ করা হয় রাজা রামমোহন রায়ের কফিনকে। সেটা 1843 সালের 29 মে। পরে সেখানে একটি স্মৃতিস্তম্ভ বানিয়ে দেন দ্বারকানাথ ঠাকুর। আরও অনেক পরে 1997 সালে সেখানে রাজা রামমোহন রায়ের একটি মূর্তি গড়ে তোলা হয়। যে দেশের জন্য এত লড়াই, যে সমাজের কুপ্রথা বন্ধ করার জন্য এত চেষ্টা, সেই দেশ থেকেই বহু দূরে শেষ নিঃশ্বাস ফেলেছিলেন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। সেখানেই সমাধিস্থ হয়েছিলেন। সামাজিক কুপ্রথার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে লড়াই কিভাবে করতে হয় তা নিজের জীবন দিয়ে শিখিয়ে গিয়েছিলেন এই রাজা। নারী অধিকার প্রতিষ্ঠার জ্বলন্ত মশাল ছিলেন তিনি। 1800 শতকে তিনি যা লড়াই করেছিলেন তার সিকিভাগ লড়াইও কি এখন হয়? যদি হয়ে থাকে তাহলে একমাত্র সেটাই হবে এই প্রবাদ প্রতিম বঙ্গ সন্তানকে উপযুক্ত অর্ঘ্য দেওয়ার কাজ, উপযুক্ত সম্মান জানানোর কাজ। এতক্ষণ আপনারা শুনলেন কিংবদন্তি বাঙালি সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ব্যক্তিগত জীবনের কিছু অজানা কাহিনী। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।